শুরু করছি প্রেম বসন্ত সিজন 2। লিখনিতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা 34। নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। নিধির ঘরে শুধু তার ফুপানোর শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। প্রেম ফ্যালফ্যাল করে খানিকক্ষণ নিধির কান্না মুখশ্রী দেখল। গায়ে কেমন অদ্ভুত রঙের একটা টুকটুকে জামদানি শাড়ি পরেছে, অঙ্গে কিছু পাতলা গয়নাও আছে। কান্নার চোটে নাক মুখ লাল হয়ে একাকার। তপ্ত শ্বাস ফেলল সে, হাত বাড়িয়ে বুকে টানতে নিধি প্রেমের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। প্রেম নীরবতা ভেঙে আদুরে গলায় বলল, আমার ভালোবাসা নিয়ে তোর সন্দেহ আছে? নিধি কান্নার ফলে কথা বলতে পারল না, দম আটকে আসছে তার। প্রেমের মন ব্যথিত হলো এতে। সাবধানে নিধিকে বিছানায় বসিয়ে সামনে বসল সে। বিছানায় ফেলে রাখা কাপড়ের গামছা এনে নিধির চোখ নাক মুছিয়ে বলল, শুধু একবার বল, তুই আমার হাত ধরবি? নিধি মাথা নিচু করে বসেছিল, উত্তেজনায় শরীর কাঁপছে। কোনো কিছুর উত্তর এই মুহূর্তে সে দিতে পারছে না। ধৈর্য হারালো প্রেম। ছটফট ভঙ্গিতে উচ্চস্বরে ধমকে উঠল তৎক্ষণাৎ, কলেজা ছিঁড়ে ফেলবো একদম, যদি ভুলেও তুই এই বিয়েতে রাজি হয়েছিস। কসম, তোর কলেজা টেনে ছিঁড়ব। ভয়ে চোখ বড় বড় করে মাথা তুলল নিধি। ভয়ের চোটে কান্না থেমে গেছে তার, গলা শুকিয়ে এসেছে আতঙ্কে। বহু কষ্টে বলতে চাইল কিছু, তবে প্রেমের হিংস্রতার মুখ খুলতে বেশ কষ্ট হলো তার। আমি কি করে বারণ করব? মরে গেলেও তো দাদার মুখের উপর কথা বলতে পারবো না আমি। তা পারবি কেন? পারিস তো শুধু নাকে কাঁদতে। এই মেয়ে, কান্না থামা, বিরক্ত লাগছে এখন। নিধি শুকনো ঠোঁট ভিজিয়ে একটু সিটিয়ে হলো প্রেমের কাছে। খুব শক্ত করে প্রেমের হাত মুঠোয় নিয়ে মিনমিন গলায় বলল, চলুন পালিয়ে যাই। প্রেম অদ্ভুত চোখে তাকালো, পিট পিট করে পলক ফেলে হতবুদ্ধি গলায় বলল, তোর বাপ তোকে মানুষ না বানিয়ে ছাগল বানালে বেশি ভালো হতো। হতচ্ছাড়ি, পালিয়ে বিয়ে করতে যাব কোন দুঃখে? তাহলে কি করব? আপনি একবার দাদার সাথে কথা বলুন না। প্রেম কি যেন ভেবে বিছানায় শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। এদিকে নিধি মরে যাচ্ছে চিন্তায়। বাড়ির কেউ যদি এসে দেখে প্রেম তার ঘরে একা, তাহলে কি হবে ভেবে তার শরীর কাঁপছে। নিধি করুণ স্বরে বলে, কেউ ঘরে চলে এলে কেলেঙ্কারি ঘটে যাবে। আজকের দিনটা যাক, আমি দাদার সাথে কথা বলবো। প্রেম ভ্রু কুঁচকে তাকালো, ওসব বালের ভয় আমি পাই না, যান না। প্রেম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। দাঁড়িয়েও আবার খপ করে নিধির চোয়ালটা চেপে ধরে হিসিয়ে বলল, ইফ ইউ ড্যারে নট লিসেন টু মি, আই উইল রিপ ইউ হার্ট আউট, মাই সুইট হার্ট। প্রেম নিজের বাক্য ব্যয় করে প্যান্টের পকেটে দুহাত গুজে মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে ঘর ছাড়ল। নিধি আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে ঘরে হুড়মুড়িয়ে প্রবেশ করলো নিশা আর যারা। নিশা দৌড়ে এসে কিছুটা চিৎকার করে বলল, তুই আমার ভাইয়ের সাথে টাঙ্কি মারছিস? নিধি আঁতকে নিশার মুখ চেপে ধরল, একটু তো দয়া কর, এভাবে গলা ফাটাচ্ছিস কেন? ছেলের বাড়ির লোক এলো বলে। কায়নাত অর্ণের ঘর থেকে সবে বের হয়েছে তৈরি হয়ে। সিঁড়ির কাছে এসে কি মনে করে যেন শাড়ি উঁচু করে পায়ের দিকে তাকালো। উজ্জ্বল রাঙা পায়ে সোনালি রঙের পায়েলখানা যেন জলজল করছে। ঠোঁট টিপে হাসলো সে, তবুও মুখে রাগের ভান আনলো। এত তাড়াতাড়ি গলে গেলে হবে? লোকটার উপর কেন যেন রেগে থাকা যায় না। আজ কিছুতে রাগ ভাঙানো যাবে না, যতক্ষণ না অর্ণ তার রাগ ভাঙাচ্ছে। সে সিঁড়িতে পা রেখে চঞ্চল চোখে ড্রয়িং রুম পর্যবেক্ষণ করল। নিচে সব বাড়ির মহিলারা ব্যস্ত। কায়নাত, অর্ণ আর আব্দুর চৌধুরীর কণ্ঠস্বর শুনে কপাল কুচকে সদর দরজার দিকে তাকাতেই থমকে গেল। অর্ণ কালো পাঞ্জাবি পরে গায়ে সাদা শাল জড়িয়েছে। ফর্সা শরীরে বেশ মানিয়েছে কালো রঙে। রক্তের ন্যায় ঠোঁট জোড়া ব্যস্ত হয়ে কি যেন বলছে। কালো চোখের মনে শান্ত থেকেও যেন অশান্ত। কায়নাত শুকনো ঢোক গিলল। হঠাৎ অর্ণের কথা শেষ করে সিঁড়ির দিকে এগিয়ে এলে দুজনের চোখাচোখি হতেই কায়নাত পা পিছলে পড়ল অসাবধানতার কারণে। অর্ণ গম্ভীর হয়ে দাঁড়িয়েছে এক জায়গায়। কায়নাত কোমর চেপে ধরে আহাজারি করে উঠল। ওপাশ থেকে ছুটে এলো লতা বেগম, বেহরুজ বেগম এবং আব্দুর চৌধুরী।
লতা বেগম মেয়েকে উঠিয়ে বিচলিত হয়ে বললেন, পড়লি কি করে? সাবধানে নামবি না? আব্দুল চৌধুরী কায়নাতের মাথা হাত রেখে বলল, ব্যথা পেয়েছ? কায়নাত ঠোঁট উল্টে দুপাশে মাথা নাড়িয়ে অভিমানী চোখে অর্ণকে দেখে বলল, ব্যথা পাইনি। ঠিকভাবে দেখে হাঁটবে তো। কায়নাত উত্তর দিল না। কায়নাত সত্যি ব্যথা পায়নি, হালকা একটু কোমরে লেগেছে। রাগের সাথে একটু লজ্জাও লাগলো অর্ণের সামনে এভাবে পড়ে যাওয়ায়। আব্দুল চৌধুরী কড়া চোখে তাকালেন অর্ণর দিকে, দাঁত কটমটিয়ে বললেন, দাঁড়িয়ে তামাশা দেখছিলে কেন? বউ যে পড়ে ব্যথা পেয়েছে দেখনি? অর্ণ চাপা গলায় উত্তর দেয়, আপনার মেয়ে যে কানা সেটা তো আগে জানতাম না। ভালো করে কথা বলো, একে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো, আবার মুখে মুখে জবাবে দিচ্ছ। অর্ণ কপালের ভাঁজ দৃঢ় করল। আজ যেন প্রথম একটা শ্বশুর শ্বশুর ভাব পেয়েছে আব্দুল চৌধুরীর মধ্যে। শ্বশুররা বোধহয় এমনই হিটলার টাইপ হয়। তার ভাবনা শুধু ছিঁড়ে আব্দুল চৌধুরী বললেন, এত বড় হয়েও ঘটে আক্কেল হলো না তোমার? চোখের সামনে থেকে যাও তো বাপু। অর্ণব চোখ ছোট ছোট করে বলল, ভারী সুবিধাবাদী লোক তো আপনি। একটু আগে আপনার আমাকে ছাড়া কাজই হচ্ছিল না, আর এখন মেয়েকে সামনে পেয়ে জামাইকে ভিলেন মনে হচ্ছে। এমন হিটলারগিরি বাদ দিয়ে ভালো উপদেশও তো দিতে পারতেন নাকি? আব্দুল চৌধুরী গম্ভীর গলায় বললেন, আমার থেকে কেমন উপদেশ চাইছো তুমি? অর্ণ বলল, আপনার মেয়ের শখ সে আমাকে 10 বাচ্চার বাপ বানাবে। এখন আপনার কাজ আমাকে উৎসাহিত করা, তা না করে নাক ফুলসাচ্ছে না কেন? উপস্থিত সকলেই হতভম্ব। কায়নাত লজ্জায় মুখ চেপে ধরল। হায় হায়, এই লোককে এতদিন সে শান্তশিষ্ট ভদ্রলোক ভেবে এসেছে, এখন দেখছে ঠিক তার উল্টো। আব্দুল চৌধুরী বললেন, বেশি বাড়াবাড়ি করছো তুমি, ভদ্রভাবে কথা বলার বয়স তোমার হয়নি এখনো। অর্ণার ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে নিল। বড় ভদ্রতার সংজ্ঞা যদি আপনার মেয়ের সামনে আমাকে কাপুরুষ বানানো হয়, তাহলে সেই ভদ্রতা আমার দরকার নেই। এই দেখো এখনো মুখ চালাচ্ছে। কায়নাত লতা বেগমের হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আব্বুকে এখান থেকে সরাও, এখন দেখছি জামাই শ্বশুর মারপিট শুরু করে দেবে। বেহরোজ বেগম ধমক দিলেন ছেলেকে, কি হচ্ছে অর্ণ? তিনি তোমার চাচার সাথে সাথে শ্বশুর হন, এমন বেয়াদবি করছো কেন? অর্ণ বিরক্ত হয়ে বলল, এই আক্কেলবিহীন মেয়েটাকে যে কেন বিয়ে করেছিলাম আমি বুঝতেই পারছি না। আবার ধমকে উঠলেন আব্দুল চৌধুরী, বারবার তুমি কায়নাতকে অপমান করছো কেন? মেয়ে কিন্তু তোমার কাছে দেব না আমি। অর্ণ সিঁড়ির দিকে পা বাড়িয়ে নিভু গলায় বলল, না দিলেন? আপনার মেয়ে এমনিতেও আমার কোনো কাজে আসে না, বলদ মেয়ে কোথাকার। আব্দুল চৌধুরী খ্যাক খ্যাক করে উঠলেন। বেহরোজ বেগমকে উদ্দেশ্য করে বললেন, আপনার বড় ছেলে ভারী বেয়াদব ভাবি। শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদব কায়দা নেই অমন অসভ্য ছেলের কাছে। মেয়ে দেয়া ভুল হয়েছে। অর্ণ উপরে যেতে যেতে সব শুনল। কায়নাত অর্ণকে দেখে তাল মিলিয়ে বলল, অর্ণ উপরে যেতে যেতে সব শুনল। কায়নাত অর্ণকে দেখে তাল মিলিয়ে বলল, এই লোক আমার সাথে কখনো ভালো করে কথাও বলে না, সব সময় ধমকের উপর রাখে। উপায় থাকলে কবে ছেড়েছু। বাকি কথা বলার আগে অর্ণ উপর থেকে তেড়ে আসতে আসতে বলল, তোমার মুখ ভেঙে ঠ্যাং তোমার বাপের ঘরে সাজিয়ে রেখে আসবো আমি, বেয়াদব মহিলা। বাপের সামনে আসতে মুখে বুলি ফুটেছে না? অর্ণকে অমন করে তেড়ে আসতে দেখে কায়নাত ছুটে গেল অন্যদিকে। বেহরোজ বেগম কপাল চাপড়ে অর্ণকে বাধা দিলে আব্দুল চৌধুরীকে বললেন, ভাই তুমি রেগো না, আমি ওর সাথে কথা বলছি, তুমি যাও এখন এখান থেকে। ছেলেরা এই এলো বলে। আব্দুল চৌধুরী চোরা চোখে অর্ণকে দেখে হন হন করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। অর্ণ সেদিকে তাকিয়ে বলল, ছোট চাচু হঠাৎ আজ হিটলার শ্বশুরের রূপ ধরল কেন? এমন শ্বশুর তো বাপের জন্মে দেখিনি। বেহরোজ বেগম কড়া গলায় বললেন, বেশি কথা বলো না, যাও এখান থেকে।
ছেলের বাড়ির লোক চলে এলো। 6জন মানুষ এসেছেন তারা। ছেলে, ছেলের বাবা, এক চাচা আর 2জন ছেলে মেয়ে এসেছে। হয়তো সম্পর্কে ভাই বোন হবে। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন তারা। উপস্থিত চৌধুরী বাড়ির সকল পুরুষ। নিধি মাথায় ঘোমটা টেনে বসে আছে দাদার পাশে। ছেলের নাম সোহান। শ্যামবর্ণের ছেলেটা বেশ দেখতে। বাড়ির প্রত্যেক মহিলাও সেখানে উপস্থিত ছিলেন। মতিউর চৌধুরী আঁক বাড়িয়ে আজ মেয়ের সম্বন্ধে কথা বললেন। নিধি মোটেও পছন্দ হলো না এসব। পাশের বড় সোফায় অর্ণ, প্রেম, স্বার্থ আর নাজনীন বসেছিল। আর তাদের সামনে সোফায় চাচারা সবাই। অর্ণ খেয়াল করলো আমতুর চৌধুরী নাজনীন আর তার দিকে কেমন রাগি চোখে চোখে বারবার তাকাচ্ছেন। কপাল কুঁচকে ফেলল সে। নাজনীনের কানের কাছে ফিস করে বলল, আমার সৎ শ্বশুর অমন করে আমাদের দেখছে কেন বলো তো? অর্ণের কথায় নাজনীন কপাল কুঁচকে বলল, সৎ শ্বশুর মানে? তোমার আসল আপন শ্বশুর। নাজনীন নাক ছিটকালো অর্ণের সম্বোধনে। সে নিজেও খেয়াল করেছে ব্যাপারটা। নিশ্চিত জয়া নালিশ করেছে বাপের কাছে। কেঁদে কেঁদে বলেছে নাজনীনের সাথে সংসার করবে না। নাজনীন দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বলল, কিছু তো বলতে পারবো না ভাই। শ্বশুরের আগে চাচাও তো লাগে। নাজনীন আর চোখে দূরে এক কোণায় দাঁড়িয়ে থাকা জয়ার দিকে তাকালো। মেয়েটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে কায়নাতের পাশে। ছেলের ছোট ভাইকে মোটেও সুবিধার মনে হচ্ছে না অর্ণের। কেমন অদ্ভুত ভাবে ঠোঁট কামড়ে কায়নাতের দিকে তাকিয়ে আছে। অর্ণ কায়নাতের দিকে তাকিয়ে আরেক ধাপ বিরক্ত হলো। বেয়াদব বউটা আজ হাতে চুরি টুরি সব খুলে রেখেছে। কে দেখে বলবে এই মেয়ে বিবাহিত? ঠাটিয়ে এক চড় মারতে ইচ্ছা করলো তার। চোখ গরম করে তাকালো। কায়নাত ফিরেও তাকালো না সেদিকে। অবশেষে ছেলের বাড়ির মানুষ জানালেন মেয়েকে তাদের ভীষণ ভালো লেগেছে। আপত্তি না থাকলে ওরা আলাদা করে একটু কথা বলবে। আজকাল চৌধুরী রাজি হলেন। নিশাকে বললেন তাদের সাথে বাগানে যেতে। দুপুরবেলা তো আজ ছাদে যাওয়া যায় না। নিশা মাথা নাড়িয়ে বাগানে এলো ওদের নিয়ে। সেখানে স্বার্থ লুকিয়ে লুকিয়ে এক কোণায় সিগারেট টানছিল। ওদের দেখে সেটা ফেলে দিল। নিশা চোখ পাকিয়ে তাকালো তার দিকে। স্বার্থ বোকা হেসে এগিয়ে এলো ওদের দিকে। ওরা বসলো সবাই বেতের চেয়ারে। নিশা ইচ্ছা করে নিধির সাথে বসলো। সোহান অপ্রস্তুত হাসলো। সে ভেবেছিল তাদের একটু আলাদা করে কথা বলতে দেওয়া হবে। তার মনের কথা হয়তো বুঝলো স্বার্থ। সে বলল, সোনা, নতুন জামাই বউয়ের মাঝে তুই কাটা হয়ে বসে আছিস কেন? তুই আমার সাথে এদিকে আয়। নিশা ঘাড় ঘুরিয়ে চোখ পাকালো। তুমি বেশি কথা বলো। সোহান স্বার্থের কথাই বলল, ধন্যবাদ ভাইয়া, আমিও চাইছিলাম একটু আলাদা করে কথা বলতে। নিশা মুখের উপর বলতে দিতে চাইল, শালা দেবো এক খুশি। ইচ্ছে শুনেই তো তোর দাঁত খুলে ফেলতে ইচ্ছা করছে। মনের কথা মনে রেখে জোর করে উঠে দাঁড়ালো নিশা, তবে বেশি দূরে গেল না। সোহান স্বস্তির নিঃশ্বাস ফেলে মৃদু হেসে বলল, আপনার পুরো নামটা কিন্তু এখনো জানি না। নিধি মিনমিন গলায় বলল, নিধি চৌধুরী। আমি কি বলে ডাকবো? পাশ থেকে নিশা একগাল হেসে বলল, মা বলে ডাকবেন। বিরক্ত হলো সোহান। স্বার্থ নিশার জল চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি সমস্যা? বিরক্ত করছিস কেন ওদের? নিশা পাত্তা দিল না, কান পেতে রাখলো পাশে। সোহান ফের বলল, আমার ব্যাপারে সবকিছুই তো শুনেছেন। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আপনি কি রাজি আছেন? নিধি চুপ করে রইল। প্রেমের ভয়ঙ্কর মুখখানা ভেসে উঠল সামনে। বিয়েতে রাজি হলে প্রেম সত্যি সত্যি যে তার রুহু টেনে ছিঁড়বে, এতে তার বিন্দুমাত্র সন্দেহ নেই।